হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া, আজকে থেকে আমরা ইন্টারমিডিয়েটের একাদশ দ্বাদশ শ্রেণীর যে বায়োলজি ফার্স্ট পেপার বইটা আছে, উদ্ভিদ বিজ্ঞান বই, তার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা শুরু করব। সেটা হচ্ছে আমাদের চতুর্থ চ্যাপ্টার, অণুজীব বা মাইক্রোবস। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা একটু লেন্দি, সো আমরা একটু ধৈর্য নিয়ে আমাদের লেকচারগুলো করব। সো আজকে হচ্ছে আমাদের একদম প্রথম লেকচারটা। চলো তাহলে আমরা টাইম ওয়েস্ট না করে পড়াশোনাটা শুরু করে দিই। তো ভাইয়া, এই যে আমাদের চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের পড়াগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া, আর লাস্ট হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। ওকে, সো আমরা আজকে শুরুই করবো হচ্ছে প্রথম যে অংশটা ভাইরাস, সেই ভাইরাস দিয়ে আমরা পড়াশোনাটা শুরু করব। আচ্ছা, তো প্রথমে আসো এই যে শব্দটা ভাইরাস, এই ভাইরাস বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই ভাইরাস শব্দটা হচ্ছে ল্যাটিন একটা শব্দ থেকে আসছে। ল্যাটিন একটা শব্দ থেকে আসছে, যার নাম হচ্ছে কি, বা যার মানে হচ্ছে বিষ বা পয়জন, তাই না? বিষ বা পয়জন। তো আগের দিনে কি চিন্তা করা হয়তো, বিষ যেমন মানুষকে মেরে ফেলে, বিষে যেমন কোনো উপকার নাই, ভাইরাসও ঠিক একই রকম। ভাইরাসের কিন্তু কোনো উপকার নাই, যাকে ভাইরাস আক্রমণ করলো সে তার বডিতে বসে রোগ তৈরি করবে এবং মানুষরা হচ্ছে আলটিমেটলি রোগ শোকে বুকে মারা যাবে, এরকম বিষয়টা ছিল। ওকে, সেখান থেকে মেনলি আমরা ভাইরাস নামটা নিয়ে আসছি। এবার তোমাকে যদি আমি সংজ্ঞাটা জিজ্ঞেস করি যে ভাইরাস বলতে তুমি কি বোঝো, তখন তুমি কি করবা, এখানে একটা সুন্দর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। সো সেই সংজ্ঞাটা আমি তোমাদের আগে লিখে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করব। তো ভাইরাস কি? ভাইরাস হলো একটি অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী যা জীবদেহের অভ্যন্তরে থেকে রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু দেহের বাহিরে, ওই জীব দেহের বাহিরে জড় পদার্থের মতো বিরাজ করে, জড় বস্তুর মতো বিরাজ করে বা থাকে। তোমাকে যদি সংজ্ঞা করা হয়, প্রশ্ন করা হয় ভাইরাস কাকে বলে, তখন তুমি চেষ্টা করবা এই সংজ্ঞাটা লেখার জন্য। আচ্ছা, এখন আমাদের এখানে বেশ কিছু ডাউটস চলে আসছে। এই সংজ্ঞাটা আসলে কোন শব্দ দিয়ে কি বোঝাচ্ছে সেটা হয়তো আমরা বুঝতে পারতেছি না। দেখার চেষ্টা করি। প্রথমে আসা হচ্ছে অকোষীয়, এই জিনিসটা আসলে কি, তাই না? অকোষীয় বলতে আসলে আমরা কি বুঝতে পারি, খেয়াল করে দেখো। কোষীয় মানে কি? কোষ সম্পর্কিত। তাহলে অকোষীয় মানে কি? যেখানে কোষ সম্পর্কিত কিছুই থাকবে না, রাইট? তার মানে ভাইরাসের মধ্যে কিন্তু কোষ বলতে কিছু নাই, তাই না? ভাইরাসের মধ্যে আমাদের কোনো প্রোটোপ্লাজম নাই, কোনো সাইটোপ্লাজম নাই। তারপর বলতে পারো সাইটোপ্লাজম যে অঙ্গাণু থাকা উচিত, সেগুলো কিন্তু নাই। সাইটোপ্লাজম বা এর অঙ্গাণু কোনো কিছু কিন্তু নাই। কোনো কিছুই কিন্তু এখানে নাই। ওকে, তাহলে কোষের মধ্যে যা যা থাকা উচিত তা কিন্তু নাই। তাহলে বলতে পারো ভাই, কিছু যদি নাই তাহলে কি আছে বলতো? তাহলে কি থাকবে? থাকবে মেনলি হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এগুলো যদি না থাকে, থাকবে কি? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। ওকে, মানে ভাইরাস বলতে আমি কি বুঝবো? হয় প্রোটিন বুঝবো এবং তার ভিতরে থাকবে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তাহলে একটু পার্ট আমরা বুঝলাম। এরপরে অংশটা আসি, অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক মানে কি? আণুবীক্ষণিক মানে হচ্ছে ছোট, তাই না? যেটা আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারি, সেটাই হচ্ছে আণুবীক্ষণিক। আর অতি আণুবীক্ষণিক মানে কি? যেটা আমরা সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারবো না। বুঝতে পারছো? যাদেরকে আমরা সাধারণ যে অণুবীক্ষণ যন্ত্রগুলো আছে, তাই না, আমরা ল্যাবে যেসব যন্ত্রপাতি ব্যবহার করি, সেই সব যন্ত্র দিয়ে আমি দেখতে পারবো না।
দিয়েও দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ এদের সাইজটা মেনলি ন্যানোমিটার রেঞ্জে থাকে। আমরা যখন আয়তন করব তখন দেখার চেষ্টা করব। তাহলে এই কথাটা আমরা একটু মাথায় রাখি, ভাইরাসগুলো হচ্ছে অতি আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া গুলো হচ্ছে আণুবীক্ষণিক। তাহলে বলো কোনটা বড় হলো? ব্যাকটেরিয়ার সাইজটা কিন্তু ভাইরাস থেকে একটু বড় হয়, এটা কিন্তু আমাদের জন্য জানা একটু ইম্পর্টেন্ট। তাহলে ভাইরাসগুলো ব্যাকটেরিয়া থেকে ছোট হয়। আচ্ছা, খুব ভালো কথা। এরপর দেখো একটা কথা বলা আছে কি, সেটা কি? বাধ্যতামূলক পরজীবী। হ্যাঁ, বাধ্যতামূলক পরজীবী। কেন ভাই বাধ্যতামূলক পরজীবী বলতেছি? এটার ব্যাখ্যা ঠিক পরের অংশটিতেই আলোচনা করা আছে। দেখো তো, সে যখন হচ্ছে জীবের লক্ষণ প্রকাশ করতে চায়, সে যখন এই যে রোগ সৃষ্টি করতে চায় বা সে যখন সংখ্যা বৃদ্ধি করতে চায়, জীবনের লক্ষণ যখন সে প্রকাশ করতে চায়, তখন তাকে অবশ্যই কোন একটা জীবদেহের কোষের মধ্যে তাকে প্রবেশ করতে হবে। সে একা একা বাইরে বসে বসে কিন্তু এরকম রোগ সৃষ্টি করা বলো, বা ধরো হচ্ছে আমাদের সংখ্যা বৃদ্ধি করা বলো, বা অন্যান্য যেসব কোষের মতো বৈশিষ্ট্য আছে সেগুলো প্রকাশ করে না। এগুলোর জন্য সে অবশ্যই অবশ্যই অন্য একটা কোষের মধ্যে তাকে প্রবেশ করতে হবে। বুঝতে পারছো? তাহলে সে যেহেতু অন্য একটা কোষের উপর ডিপেন্ড করে থাকে, তাই সে হচ্ছে একটা পরজীবী, তাই না? তাকে জীবনের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য অবশ্যই ডিপেন্ড করে থাকতে হবে, অবশ্যই পরজীবী হয়ে থাকতে হবে। তাই সেটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। হ্যাঁ, অব্লিগেট প্যারাসাইট। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তাহলে দেখো, ভেতরে থাকলে সে রোগ সৃষ্টি করতে পারবে, ঠিক আছে, বাট বাইরে থাকলে সে কিন্তু জড় বস্তুর মতো বিরাজ করতে পারে। তুমি বলতে পারো যে ভাই এখানে এই কথাটা নতুন কি, তাই না? নতুন কি? যেমন আমি যদি বলি আমাদের বডির ভিতরে কোনো কৃমির কথা যদি আমি বলি, তাই না? আমাদের পেটের মধ্যে কি থাকে? কৃমি থাকে না? যকৃতের মধ্যে যকৃৎ কৃমি থাকে, তাই না? ডিজিজ কন্ডিশনে। তো আমি যদি কৃমিটাকে বের করে আনি, সেই কৃমিটা তো মারা যাবে, তাই না? রাইট? সে তো আর রক্ত পাচ্ছে না, তাই না? সেও তো একটা পরজীবী, অন্তঃপরজীবী। তো সে যখন বাইরে চলে আসলো, সে তো মারা যাচ্ছে, তাহলে জড় বস্তুর মতো হয়ে গেল। তাহলে বলতে পারো যে ভাই এটা তো আসলে কোষের মতোই বৈশিষ্ট্য হয়ে গেছে, একটা জীবের মতোই তো বৈশিষ্ট্য হয়ে গেল। আসলে বিষয়টা এরকম না। খেয়াল করে দেখো, কৃমিটাকে যদি আমি বাইরে আনি, কৃমিটা তো মারা যাবে, সত্য কথা। আমি যদি এটাকে এখন আবার বডির ভিতরে প্রবেশ করাই, সে কি আবার বেঁচে উঠবে? না। ভাইরাস দেখো, ভাইরাস যতক্ষণ বডির ভিতরে থাকে ততক্ষণ জীবনের মতো লক্ষণ প্রকাশ করে, যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ জড় বস্তুর মতো লক্ষণ প্রকাশ করে। তার কিন্তু এরকম স্বাভাবিক কোনো মৃত্যু নাই। বুঝতে পারছো? হ্যাঁ, ভাইরাস কিন্তু নষ্ট করা যায়, বাট ভাইরাসকে এরকম ভাবে আমি বাইরে আনলে যে মারা যাবে একটা পরজীবীর মতো, এরকম না। আমি বাইরে আনলাম, দেখলাম জড় বস্তুর মতো হয়ে গেছে, আবার ভেতরে প্রবেশ করালাম, দেখলাম কি আবার জীবনের লক্ষণ প্রকাশ করা শুরু করছে। তো অন্য সব পরজীবীর সাথে, হ্যাঁ, অন্য সব পরজীবী থেকে ভাইরাসে কিন্তু এইটা একটা মেইন বৈশিষ্ট্য, মেইন পার্থক্য তুমি বলতে পারো। ওকে, আচ্ছা, তো আশা করি আমরা ভাইয়া এই জিনিসটা ধরতে পারছি। আচ্ছা, তো এখন দেখো তো ভাইয়া, এখানে বস্তু বলার কারণ কি? নর্মালি আমরা ভাইরাসে কিন্তু জীব চিন্তা করি না, বুঝছো? যদি আমরা এটাকে অণুজীবের মধ্যে আলোচনা করতেছি, আমরা এটাকে পরজীবী বলে দিচ্ছি, বাট প্রকৃতপক্ষে এটাকে জীব বলা উচিত না। কারণ কি? দেখো, এটা হচ্ছে মেনলি অকোষীয়, এটার মধ্যে কোষের কোনো বৈশিষ্ট্য নাই, তাই না? আবার দেখো যে এই বৈশিষ্ট্যটা দেহের বাহিরে, সে হচ্ছে জড় বস্তুর মতো থাকে। তো এই সব বৈশিষ্ট্যের কারণে আমরা ভাইরাসকে নর্মালি একটা বস্তু চিন্তা করি, হ্যাঁ, নর্মালি জীব চিন্তা করা হয় না। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট কথাগুলা। এবার চলে আসো আমরা ভাইরাসের আবিষ্কার সম্পর্কে কিছু ইনফরমেশন পড়ি। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বিশাল বিশাল করে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে, বিভিন্ন সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, তাই না? সেগুলো আমরা একটু সাজায় পড়ার চেষ্টা করব। আচ্ছা, আসো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখবো হচ্ছে যে সায়েন্টিস্টের কথা, তার নাম হচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। তার নাম কি বলতো? এডওয়ার্ড জেনার। তিনি প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। হ্যাঁ, এখন তার কথাটা বোঝার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, যদি আমাদের বইয়ের মধ্যে ভাইরাসের পরে ব্যাকটেরিয়ার আলোচনা আছে, বাট বাস্তবে কিন্তু ব্যাকটেরিয়া আগে আবিষ্কৃত হয়েছে, তারপরে হচ্ছে ভাইরাস আবিষ্কৃত হয়েছে। তো তখন কিন্তু এই ধারণাটা প্রচলিত ছিল, রোগ যা হবে সবকিছু ব্যাকটেরিয়া দিয়ে হবে, এরকম একটা ধারণা ছিল। হ্যাঁ, অণুজীব দিয়ে যেসব রোগ হয় সব কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়া পরবর্তীতে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করা শুরু করছি। সো বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, তিনি হচ্ছে সর্বপ্রথম একটা রোগের কথা উল্লেখ করলেন, যেটা হচ্ছে বসন্ত বা পক্স বলতে পারি, তাই না? বসন্ত কিন্তু পক্স। তিনি বললেন কি, এই বসন্ত কোনো ব্যাকটেরিয়া দিয়ে হয় না, বুঝছো? এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া দিয়ে হয় না। পরবর্তীতে আমরা তার কথাটাকে সত্য প্রমাণ করতে পারছি, এটা আসলে একটা ভাইরাস দিয়ে হয়। ওকে, যেটাকে আমরা বলতে পারি কি পক্সের ভাইরাস, তাই না? চিকেন পক্স আছে, স্মল পক্স আছে, গুটি বসন্ত, তাই না? তিনি কিন্তু কোনো ভাইরাস আবিষ্কার করতে পারেননি, বাট বলছে যে বসন্ত কোনো ব্যাকটেরিয়া দিয়ে হয় না, এই কথাটা তিনি বলে গেছেন। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী কথা, সেটা কি? বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার। হ্যাঁ, অ্যাডলফ মেয়ার। আচ্ছা, অ্যাডলফ মেয়ার কি করছেন?
তিনি সর্বপ্রথম হচ্ছে উদ্ভিদের যে রোগ আছে তাই না, সেটাকে আমরা কি বলি টোবাকো মোজাইক রোগ। এই টোবাকো মোজাইক রোগ সম্পর্কে তিনি হচ্ছে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করলেন। ঠিক আছে, তাহলে উদ্ভিদের যে তামাক গাছটা আছে টোবাকো প্ল্যান্ট, সেই টোবাকো গাছের মধ্যে কি হয়, তার পাতাগুলো হচ্ছে একটু ছোপ ছোপ দাগযুক্ত হয়ে যায় তাই না। এই ছোপ ছোপ দাগযুক্ত তামাক গাছে যে রোগটা হয় সেটাকে তিনি কি বলতেন, তিনি সেটাকে মেনলি বলতেছেন হচ্ছে টোবাকো মোজাইক রোগ। হ্যাঁ, টোবাকো মোজাইক রোগ। ওকে, বুঝতে পারছি কথাটা। আচ্ছা, তো দেখো তিনি কিন্তু রোগের কথাটা উল্লেখ করলেন, হ্যাঁ, বাট এই রোগটা আসলে কি দিয়ে হয় সেটা কিন্তু তিনি বলেন নাই। হ্যাঁ, ব্যাকটেরিয়া দিয়ে হয় নাকি ভাইরাস দিয়ে হয় সেই কথা কিন্তু তিনি বলেন নাই। এই যে রোগের জন্য যে জিনিসটা দায়ী সেটা কি বলতো, টোবাকো মোজাইক ভাইরাস। এই জিনিসটা আমাদের প্রথম বলছেন হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে মার্টিনাস বেইজারিঙ্ক। ওকে, যার নাম কি বলো, মার্টিনাস বেইজারিঙ্ক। বেইজারিঙ্ক বলা যেতে পারে তাই না, বেইজারিঙ্ক। ওকে, তার মানে একটু মাথায় রাখি কথাটা, সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা হবে তাহলে বলো, টোবাকো মোজাইক ভাইরাস, যেটাকে আমরা সংক্ষেপে টিএমভি বলতে পারি। এবং সেই ভাইরাসের নামকরণ কি করছে, মার্টিনাস বেইজারিঙ্ক। যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা, আমরা জানলাম। ভাইরাস নামকরণ কি করছে, মার্টিনাস বেইজারিঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু আপাতত একটু বুঝতে পারলাম। এরপর আসা হচ্ছে আরেকজন সায়েন্টিস্টের কথা আমরা একটু পড়ি, তার নাম হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। হ্যাঁ, দিমিত্রি আইভানোভস্কি, রাশিয়ান সায়েন্টিস্ট, একটু নামটা অদ্ভুত রকমের, রাইট? আচ্ছা, এখন তিনি আসলে কি ডিসকভার করতে পারছেন খেয়াল করে দেখো। তিনি হচ্ছে এই যে আমাদের এই সময়ের মধ্যে তাই না, এই সময়ের মধ্যে যে জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে টোবাকো মোজাইক রোগ, এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া দিয়ে হয় না। তিনি সর্বপ্রথম এই জিনিসটাকে একটু প্রমাণ করে দেখানোর চেষ্টা করছেন। সবাই তা তখন শুধু হাওয়ায় কথা বলতেছিল যে আমি ব্যাকটেরিয়া খুঁজে পাই নাই, সেটা ব্যাকটেরিয়া দিয়ে হয় নাই। তিনি হচ্ছে জিনিসটা একটু পরীক্ষামূলক ভাবে প্রমাণ করার চেষ্টা করলেন। তো তিনি কি নিলেন, তিনি হচ্ছে রোগাক্রান্ত পাতার হচ্ছে রস নিলেন। হ্যাঁ, তো তিনি হচ্ছে মেনলি কি করলেন, রোগাক্রান্ত পাতার রস নিলেন। তাহলে এই রসের মধ্যে নিশ্চয়ই ওই অণুজীবটা আছে যেটা হচ্ছে এই রোগটা তৈরি করছে, তাই না? খুব অবভিয়াস জিনিস, বুঝতে পারছো? আচ্ছা, তখন কি ধারণা ছিল, নিশ্চয়ই এই রোগটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে। তো তিনি কি করছেন, এই রোগাক্রান্ত পাতার রসটাকে তিনি হচ্ছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে চালনা করছেন। হ্যাঁ, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার। তো এই ফিল্টারের কাজ কি, এই ফিল্টারের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া থাকলে সেই ব্যাকটেরিয়াকে সে কি করবে, ওই স্যাম্পলটা থেকে আলাদা করে ফেলবে। বুঝতে পারছো? তাহলে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে তিনি চালনা করলেন। চালনা করার পর তিনি কি দেখলেন, এই ফিল্টারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আটকায় নাই। ওকে, তিনি দেখতে পারলেন কি, চালনা করার পর তিনি দেখতে পারলেন হচ্ছে এখানে ব্যাকটেরিয়া পাওয়া যায় না। বুঝতে পারছো? এটা চালনা করার পরেও তুমি এভাবে বলো, এই রসটা রোগ তৈরি করতে সক্ষম। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি আমাদের পাতার মধ্যে ব্যাকটেরিয়া থাকতো, সে ব্যাকটেরিয়া এখানেই নিশ্চয়ই ছেকে বের হয়ে যেত, তাই না? ফিল্টার হয়ে বের হয়ে যেত। তাহলে এই রসটা কি আর রোগ তৈরি করতে পারতো না? তার মানে আমি একটু খেয়াল হলাম এখানে ব্যাকটেরিয়া নাই, তাই না? তো তিনি কি কথাটা বললেন, যেহেতু এই ফিল্টার হচ্ছে ব্যাকটেরিয়াকে আলাদা করতে পারে নাই, তাহলে নিশ্চয়ই ব্যাকটেরিয়া থেকে ছোট কোনো অণুজীব আছে, তাই না? ব্যাকটেরিয়া থেকে ছোট কোনো কিছু একটা আছে যেটা হচ্ছে কি করতেছে, এই ফিল্টার দ্বারা আলাদা হয় নাই, বরঞ্চ সেটা হচ্ছে এই রসের মধ্যে থেকে গেছে, সেটা এখনো সেই রসের মধ্যে আছে। যার ফলে এই রসটা যদি আমি অন্য কোনো সুস্থ পাতার মধ্যে নেই, সুস্থ উদ্ভিদের মধ্যে নেই, সে কিন্তু সেখানে কি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে। ওকে, তো তার এই ধারণা থেকেই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে না, ব্যাকটেরিয়ার বাহিরেও ব্যাকটেরিয়া থেকে ছোট একটা জীব আছে বা একটা কিছু আছে যার জন্য কি হইতে পারে, রোগ হইতে পারে। তো তিনি কি দেখো, তিনি কিন্তু প্রকৃতপক্ষে ভাইরাসকে শনাক্ত করতে পারেন নাই। বুঝছো, ভাইরাসকে তিনি কিন্তু আলাদা করতে পারেন নাই। এটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। তিনি সব পরীক্ষা করছেন, বাট এই পরীক্ষা কিন্তু তিনি কিন্তু কোনো ভাইরাসকে
আলাদা করতে পারেন নাই, হ্যাঁ, ভাইরাসকে শনাক্ত করতে পারেন নাই। তাও এটা সত্ত্বেও আমরা তাকে কি বলতেছি? ভাইরাসের আবিষ্কারক বলতেছি, কারণ তার এই গবেষণাটা কিন্তু পরবর্তীতে ভাইরাস আবিষ্কারের রাস্তাটাকে সহজ করে দিচ্ছে। ওকে, এই জন্য আমরা তাকে কি বলি? ভাইরাসের আবিষ্কারক বলি। ভাইরাসের আবিষ্কারক বলি। ওকে, একটু কি আমরা বুঝতে পারলাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলা। আচ্ছা, এরপর আসা হচ্ছে ভাইয়া, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একজন সায়েন্টিস্টের নাম আমাদের পড়তে হবে, যার নাম হচ্ছে ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি। হ্যাঁ, ওয়েন্ডেল মেরেডিথ, WM সংক্ষেপে বলা যেতে পারে স্ট্যানলি। তার নামটা আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। কেন? কারণ তিনি হচ্ছে সর্বপ্রথম এই ভাইরাসটাকে আলাদা করে দেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ, ইতোমধ্যে কিন্তু এই কথাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ভাইরাস বলতে কিছু আছে, সবকিছু হয়ে গেছে, নামকরণ হয়ে গেছে, বাট ভাইরাসটা কেউ আলাদা করে দেখাইতে পারেনি যে দেখো এইটা হচ্ছে ভাইরাস। তো এই কাজটা হচ্ছে বিজ্ঞানী ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি করার চেষ্টা করেন। হ্যাঁ, এই কাজটা মিলে তিনি করার চেষ্টা করেন। তিনি কি করলেন? এই যে রোগাক্রান্ত পাতার রসটা যে আছে, হ্যাঁ, যে রসটা নিয়ে আমি আলোচনা করছি, এই রসটাকে তিনি হচ্ছে কেলাসিত করেন, হ্যাঁ, ক্রিস্টালাইজ করেন, কেলাসিত করেন। ওকে, তো কেলাসিত করা মানে কি জানো? তুমি চিন্তা করে দেখো, একটা পানি, সে পানিটাকে আমি ফোটানো শুরু করলাম, ফোটানো শেষে কি থাকবে? একদম লবণের মতো একটা স্তর জমে থাকবে। ওকে, সেই স্তরটাকে আমরা মেনলি কেলাস বা ক্রিস্টাল বলতেছি। তো তিনি হচ্ছে সেরকম কাজটাই করার চেষ্টা করছেন। তিনি একটা স্যাম্পল নিছেন, সেই স্যাম্পল থেকে তিনি হচ্ছে তরল পদার্থ হচ্ছে বের করে দেওয়া শুরু করছেন। হ্যাঁ, লাস্টে যে কঠিন পদার্থ থাকে পাউডারের মতো, ক্রিস্টালের মতো, হ্যাঁ, লবণের দানার মতো, সেটাই হচ্ছে আমাদের কেলাস। ওকে, তো তিনি কি করলেন? তিনি হচ্ছে নর্মালি পরীক্ষার মধ্যে 1 টন পাতা নিছেন, বুঝছো? 1 টন তিনি তামাক গাছের পাতা নিলেন এবং সেখান থেকে তিনি রস তৈরি করলেন। সেই রসটাকে মেনলি ক্রিস্টালাইজ করা শুরু করলেন। ক্রিস্টালাইজ করে মাত্র 1 চামচ ক্রিস্টাল তিনি বা কেলাস তিনি সংগ্রহ করতে পারছেন। ওকে, এবং সেখান থেকে আলটিমেটলি প্রমাণ হয় যে না, এই যে কেলাসটা থাকলো, এই কেলাসটাই হচ্ছে আমাদের ভাইরাস। ভাইরাসগুলো এখানে হচ্ছে কি হয়েছে? দলবদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, জমাট হয়ে গেছে। হ্যাঁ, ভাইরাস যদি না থাকতো তাহলে কিন্তু আমি কি করতাম না, এরকম কোনো কেলাস পাইতাম না, তাই না? ব্যাকটেরিয়া কিন্তু এরকম ভাবে কেলাসিত হয় না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা। এই কাজের জন্য কিন্তু আমরা কি করছি জানো? ওয়েন্ডেল মেরিথ স্ট্যানলিকে নোবেল পুরস্কার দিয়ে দিছি এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের কারণে। হ্যাঁ, এবং তার এই আবিষ্কারের পর থেকে মেনলি ভাইরাস নিয়ে বিস্তর গবেষণা শুরু হয়েছে। এই জন্য তাকে আমরা কি বলি? ভাইরোলজির জনক। হ্যাঁ, তাকে আমরা কি বলবো বলতো? ভাইরোলজির জনক। একটু বুদ্ধি করে বলো এখন, ভাইরোলজি বলতে কি বোঝায়? দেখো, দুইটা শব্দ থেকে আসে, তাই না? ভাইরোলজি শব্দটা ভাইরাস প্লাস লজি, ভাইরোলজি। তার মানে ভাইরাস নিয়ে যে জ্ঞান, ভাইরাস নিয়ে যে পড়াশোনা, ভাইরাসের গঠন, ভাইরাসের সংখ্যা, ভাইরাসের রোগ সৃষ্টি করার ক্ষমতা, এইগুলো সবকিছু কোথায় আমরা পড়াশোনা করি? ভাইরোলজির মধ্যে পড়াশোনা করি। তাহলে বলো, ভাইরোলজির জনককে? ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কথাগুলো গেল। এরপর তোমাকে আরো কিছু শব্দ তোমাকে একটু পড়তে হবে, আরো কিছু সায়েন্টিস্টের নাম তোমাকে একটু পড়তে হবে। এগুলো তো গেলই, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি পড়বো এখন? আরো দুজন সায়েন্টিস্টের নাম পড়বো। তার নাম হচ্ছে বর্ডেন এন্ড পিরি। বর্ডেন এন্ড পিরি। তারা কি করলেন? তারা হচ্ছে ভাইরাসের রাসায়নিক গঠনটা বা রাসায়নিক প্রকৃতির বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। কিরকম? তারাই মেনলি বললেন, ঠিক আছে, এটা তো অকোষীয়, বাট এটার মধ্যে আসলে কি পাওয়া যায়? ভাইরাসের মধ্যে মেনলি পাওয়া যাবে হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় আমরা ডিএনএ পাবো অথবা আমরা আরএনএ পাবো, যে কোনো একটা পাবো। দুটো একসাথে পাওয়া যাবে না, যে কোনো একটা পাওয়া যাবে। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু মোটামুটি পড়লাম গেল। এবার আমরা আসলে হচ্ছে সামনে যাই। এবার আমরা আরো কিছু ইনফরমেশন পড়বো, আরো কিছু সায়েন্টিস্টের নাম পড়বো। প্রথমে আসা হচ্ছে ওয়াল্টার রিড।
যেহেতু এখন ভাইরাস আবিষ্কার হয়ে গেছে, ভাইরাস খুঁজে পাওয়ার মেথড আবিষ্কার হয়ে গেছে, এরপর থেকে আস্তে আস্তে হচ্ছে এক একজন বিজ্ঞানী এক এক রকম হচ্ছে ভাইরাস আবিষ্কার করা শুরু করলেন। প্রথমে আসলে কি আমরা দেখতেছি ওয়াল্টার রিডের কথা। তিনি হচ্ছে সর্বপ্রথম পিচ জ্বর, হ্যাঁ পিচ জ্বর বা ইয়েলো ফিভার ভাইরাসের কথা বললেন। হ্যাঁ পিচ জ্বর বা যেটাকে আমরা ইয়েলো ফিভার বলতে পারি, এটা সম্পর্কে তিনি হচ্ছে প্রথম আলোচনা করা শুরু করলেন। হ্যাঁ এটা তিনি আবিষ্কার করলেন। আচ্ছা, এর পাশে ভাই বিজ্ঞানী গেল, তিনি একটা গুরুত্বপূর্ণ ভাইরাস আবিষ্কার করলেন যার নাম হচ্ছে HIV। খুবই ইম্পর্টেন্ট, HIV। আচ্ছা, এর পাশে ভাই বিজ্ঞানী শেফারম্যান এবং মরিস। আচ্ছা, এটা আমরা একটু পরে পড়ি, আগে আমরা পড়ি হচ্ছে হার্ভি জে অল্টার। হার্ভি জে অল্টার তিনি কি আবিষ্কার করলেন? তিনি মিলে আবিষ্কার করলেন হচ্ছে হেপাটাইটিস সি। ওকে, হেপাটাইটিস সি। এখন হেপাটাইটিস কিন্তু 5টা ভ্যারিয়েন্টের হয়, 5টা টাইপসের হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাতক, সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে হেপাটাইটিস সি। এই জন্য এটাকে কি বলা হয় জানো? মানুষের নীরব ঘাতক বলা হয়, নীরব ঘাতক ব্যাধি এটা বলা হয়। কারণ একটা মানুষ যখন হেপাটাইটিস সি দ্বারা আক্রান্ত হয়, সে কিন্তু বুঝতে পারবে না যে আমার মধ্যে রোগ হচ্ছে, অলরেডি বাসা বানায় ফেলছে। হ্যাঁ, সে সুস্থই থাকবে বেশ কয়েকদিন। যখন এই ভাইরাসটা খুব মারাত্মক পর্যায়ে চলে যায়, তখন সে হচ্ছে অসুস্থ হওয়া শুরু করে। বাট অতদিনে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। তো যেই সব ভাইরাসের জন্য বা যেই সব জিনিসের জন্য আমরা এরকম ভাবে অনেকদিন হচ্ছে অসুখে ভুগি, বাট আমরা বুঝতে পারি না, তাদেরকে মেনলি কি বলা হয়? নীরব ঘাতক ব্যাধি বলা হয় বা সাইলেন্ট কিলার বলা হয়। ওকে, আমার মনে হয় যে এটা আমাদের জন্য জানতে হবে। আচ্ছা, এর পাশে হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, শেফারম্যান এবং মরিস। হ্যাঁ, শেফারম্যান এবং মরিস তারা হচ্ছে মেনলি আবিষ্কার করলেন সায়ানোব্যাকটেরিয়া। ওকে, সায়ানোব্যাকটেরিয়াকে আমরা আর কি বলতে পারি বলতো? নীলাভ সবুজ শৈবাল। হ্যাঁ, নীলাভ সবুজ শৈবাল দেখতে অনেকটা শৈবালের মতোই, বাট আসলে তারা কিন্তু শৈবাল না, তারা হচ্ছে একটা আদি প্রকৃতির ব্যাকটেরিয়ার মতো কোষ। হ্যাঁ, আদি কোষ। শৈবাল কিন্তু প্রকৃত কোষ, বাট নীলাভ সবুজ শৈবাল কিন্তু একটা আদি কোষ। আচ্ছা, সো এখানে আমরা যতগুলো সায়েন্টিস্টের নাম পড়লাম, আমার মনে হয় যে এই কয়েকটা নামই আমাদের জন্য ইম্পর্টেন্ট। মেনলি বইয়ের মধ্যে যা যা আছে সবই আমি বলে দেওয়ার চেষ্টা করছি, তাই না? সব জায়গা থেকে মেনলি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের ভাইরাসের আয়তন। ভাইরাস আসলে কত সাইজের হয়? এখন খেয়াল করে দেখো, ভাইরাসের গড় ব্যাসটা কত হয় জানো? 8 থেকে 300 ন্যানোমিটার। এটা হচ্ছে ভাইরাসের গড় ব্যাস। এখন এখান থেকে কিন্তু আমরা চাইলে অনেকগুলো ইনফরমেশন একসাথে পড়ে ফেলতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমরা 8 থেকে মনে রাখতে পারি হচ্ছে 8 to 12 ন্যানোমিটার। হ্যাঁ, 8 to 12 ন্যানোমিটার। ওকে, আচ্ছা, এই 8 থেকে 12 এটা মেনলি কাদের থাকে? এটা মেনলি কার সাইজ হয় বলো? এটা মেনলি হয় হচ্ছে পোলিও ভাইরাসের সাইজ। হ্যাঁ, পোলিও ভাইরাসের। ওকে, বাট স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই 8 ন্যানোমিটার, এটা কার সাইজ হয়? এটা হয় মেনলি গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাসের। হ্যাঁ, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। তো এর থেকে কিন্তু ছোট ভাইরাস কিন্তু বর্তমানে আবিষ্কৃত হয় নাই। এজন্য এটাকে আমরা কি বলতেছি? সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। ওকে, এটাকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরবর্তী টপিকটা দেখি বা পরবর্তী পড়াশোনাটা দেখি। 300 থেকে আমি কি মনে রাখতে পারি? এটা এভাবে মনে রাখবো আমরা 280 থেকে 300। এটা আমরা একটু মনে রাখি। ঠিক আছে, 280 থেকে 300। সো 280 থেকে 300 এটা মেনলি কার সাইজ হয় বলতো? এটা মেনলি তোমার হয় ভ্যারিওলা এবং ভ্যাকসিনিয়া। ভ্যারিওলা ও ভ্যাকসিনিয়া, এই ভাইরাসের সাইজ এরকম হয়, বুঝছো? বাট তুমি যদি আলাদা করে পড়তে চাও, 300 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার এইটা কিন্তু সাইজ হয় টোবাকো মোজাইক ভাইরাসের।
ওকে, বিষয়টাকে ক্লিয়ার হইলো? তাহলে আমি আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদের। নর্মালি ভাইরাসের সাইজ কত হয়? 8 থেকে 300 ন্যানোমিটারের মধ্যে। এর মধ্যে তুমি যদি 8 দিয়ে মনে রাখতে চাও, 8 থেকে 12 ন্যানোমিটার, এটা সাইজ হয় হচ্ছে মেনলি পোলিও ভাইরাসের। আর 8 ন্যানোমিটার সাইজ কার হয়? ফুট অ্যান্ড মাউথ ভাইরাসের। এটা মেনলি গবাদি পশুর হয়, তাই না? গরু, ছাগল, ভেড়া এইসবের। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস, এর থেকে ছোট ভাইরাস হওয়া সম্ভব না। আর এখান থেকে 300 দিয়ে আমি কি মনে রাখতে পারি? 280 থেকে 300 ন্যানোমিটার। এইটা মেনলি কার সাইজ হয় বলতো? এটা মেনলি সাইজ হচ্ছে ভ্যারিওলা এবং ভ্যাকসিনিয়া ভাইরাসের। এবং 300 ন্যানোমিটার যদি স্পেসিফিক্যালি বলি, সেটা সাইজ হয় মেনলি টোবাকো মোজাইক ভাইরাসের। ওকে, ভাইরাস কিন্তু এর থেকেও বড় হইতে পারে, বাট নর্মালি আমাদের বইয়ে একটু ইনফরমেশনই লেখা আছে। ধরতে পেলাম বিষয়গুলা? তাহলে এটা যদি আমাদের হয়ে যায়, চলো আমরা সামনের দিকে আগাই। হচ্ছে আমাদের ভাইরাসের প্রকৃতি। ভাইরাসের প্রকৃতি, ভাইরাস আসলে কি রকম আচরণ করে, এটা নিয়ে একজন বিজ্ঞানী আছে, যার নাম হচ্ছে বিজ্ঞানী লোভ। বিজ্ঞানী লোভ, তিনি একটা কথা বলছেন, তার কথাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো তার কথাটা আমরা একটু দেখি। আমরা কথাটা লিখে দিই। ভাইরাস হলো ভাইরাসই, ভাইরাস ভাইরাসই। এটি জীবীও নয়, হ্যাঁ, মানে জীবও নয়, আবার জড় বস্তুও নয়, আবার জড় বস্তুও নয়। হ্যাঁ, জীব বলতে পারবো না, জড় বস্তু বলতে পারবো না। হ্যাঁ, এদের মধ্যবর্তী একটা বস্তু, এদের মধ্যবর্তী কিছু একটা কিছু, এরকম তুমি বলো, ঠিক আছে? এভাবে তিনি কিন্তু কথাটা বলছেন। তার মানে ভাইরাসকে তুমি জীব দিয়েও ডিফাইন করতে পারবে না, আবার জ্বর দিয়েও কিন্তু ডিফাইন করতে পারবে না, ঠিক আছে? ঠিক একই রকম কথা একজন সায়েন্টিস্ট বলছিলেন, যার নাম হচ্ছে বিজ্ঞানী স্যালি। হ্যাঁ, স্যালি কিন্তু একই রকম কথা বলছেন যে ভাইরাস হচ্ছে তোমার মেনলি জীব এবং জ্বরের একটা, তুমি বলতে পারো কি, মধ্যবর্তী পর্যায়, তাই না? মধ্যবর্তী পর্যায়ের একটা অস্তিত্ব, একটা সত্তা। ওকে, এই জন্য বিজ্ঞানী স্যালি এই ভাইরাসকে কি করছেন জানো? তিনি এই ভাইরাসকে একটা স্পেশাল নাম দিয়েছেন। হ্যাঁ, তিনি কি বলছেন? সেটাকে জীব ও জ্বরের সেতু বন্ধন বলছেন। হ্যাঁ, সেতু বন্ধন, কানেক্টিং ব্রিজ বা সেতু বন্ধন। এটা কিন্তু একদম কমনলি আমাদের বোর্ড পরীক্ষায় ক্ষতে আসে। হ্যাঁ, যে ভাইরাসে কেন হচ্ছে জীব এবং জ্বরের মধ্যে সেতু বন্ধন বলা হয়। তো এটা কেন বলা হচ্ছে? কারণ দেখো, এর মধ্যে যেমন জীবের মতো পুরোপুরি বৈশিষ্ট্য নাই, সামান্য কিছু বৈশিষ্ট্য আছে। জ্বরের মতো কিন্তু পুরোপুরি বৈশিষ্ট্য নাই, সামান্য কিছু বৈশিষ্ট্য আছে। যেহেতু এটার মধ্যে একটা বৈশিষ্ট্যের মিশ্রণ আছে জীব এবং জ্বরে, তাই এটাকে আমরা একটা সেতু বন্ধনের মতো চিন্তা করতে পারছি। ওকে, বিষয়টাকে ধরতে পারছি? আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে পড়াশোনাটা গেল। এবার হচ্ছে ভাই ভাইরাসের বৈশিষ্ট্য, যেটা আমি বলছি ভাই, ভাইরাসের বৈশিষ্ট্য কয় রকমের হয়? 2 রকমের হয়। একটা হচ্ছে আমাদের জড় বৈশিষ্ট্য, এখানে আমরা জড় রাসায়নিক বৈশিষ্ট্য একসাথে পড়ি। জড় রাসায়নিক বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে আমাদের জীবীয় বৈশিষ্ট্য। আচ্ছা, এটা আমরা একটু পরে পড়তেছি, সমস্যা নাই। জীবীয় বৈশিষ্ট্যগুলো আমরা একটু পরে দেখতেছি। তো জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে আসলে আমরা কি কি দেখতে পারি সেগুলো দেখার চেষ্টা করি। তো প্রথম কথা হচ্ছে, প্রথম পয়েন্টটা কি হবে? জড় বৈশিষ্ট্যের মধ্যে ভাইরাস হচ্ছে অকোষীয়, তাই না? রাইট, জীব হওয়ার জন্য তো কোষ লাগবে ভাই, ওর মতো কোষ নাই, তাহলে অকোষীয়। রাইট, আর কি আছে? অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক, তাই না? এত ছোট তো আসলে জীবটা আমরা কখনো দেখি নাই, তাই না? ব্যাকটেরিয়া থেকে যে ছোট জীব আছে, এটা তো আমরা আগে জানতামই না, যেহেতু ওর মধ্যে সেই বৈশিষ্ট্যটা নাই। এত ছোট জীব, এটা কি হয় না। এজন্য এটাকে কিন্তু আমরা জড় রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যেই চিন্তা করতে পারতেছি। আচ্ছা, তারপর আসো, ওর মধ্যে কিন্তু ওরা, যেহেতু আমি বলে ফেলছি অকোষীয়, মানে কোষীয় কোনো উপাদান নাই, ওর মধ্যে মেইনলি কি থাকে? মেইনলি থাকে হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, জাস্ট এটা একটা কম্বিনেশন, এটা একটা সমাহার, আর কিছু না, তাই না? জাস্ট এটা সমাহার। আচ্ছা, বলতে পারো ভাই প্রোটিন তো লিভিং বডিতে থাকে, তাই না? আমাদের বডির ভিতরে প্রোটিন আছে। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এগুলো তো জীবিত বডির মধ্যে থাকে, তো ওদের মধ্যে এগুলো আছে, তাইলে এটাকে কিভাবে আমি জড় রাসায়নিক বৈশিষ্ট্য বলতেছি? খেয়াল করে দেখো, তোমাদের বই এরকম ভাবে একটা শব্দ লেখা আছে, ভাইরাস হচ্ছে শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। হ্যাঁ, সমাহার মাত্র। রাইট, আচ্ছা, তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি একটা কি করলা, রোবট বানাইলা, সেই রোবটকে তুমি হচ্ছে ক্যামেরা সেট করে দিয়ে তাকে দেখার ব্যবস্থা করে দিলা, তাই না? ভয়েস বক্স সেট করে দিয়ে তাকে কথা বলার ব্যবস্থা করে দিলা।
তাহলে দেখো সে কিন্তু এখন মানুষের মতো দেখতে পারতেছে, কথা বলতে পারতেছে, হাঁটাচলা করতে পারতেছে। সে কি মানুষ হয়ে গেছে? সে কিন্তু মানুষ হয় নাই। তার মানে তার মধ্যে জীবের মতো করে এই যে এই উপাদানগুলো হয়তো আছে, বাট সেগুলো জাস্ট কি আছে, একটা সাথে আরেকটা জাস্ট লাগানো আছে। এগুলো দিয়ে সে হচ্ছে জীবের মতো কাজ করতে পারতেছে না। বুঝতে পারছো? হ্যাঁ, জীবের সাহায্য ছাড়া এগুলো হচ্ছে ফাংশনাল হবে না, এরকম বিষয়টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের পুরো বিষয়টা। এরপর আসো হচ্ছে আরো কিন্তু আমরা বৈশিষ্ট্য এখান থেকে দেখতে পারি। যেমন ধরো ভাইরাসের মধ্যে কোনো বিপাকীয় এনজাইম নাই। বিপাকীয় এনজাইম থাকে না। আমাদের যেমন বডির মধ্যে কি আছে, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, এরকম অনেক এনজাইম আছে না? সো ওদের বডির মধ্যে কিন্তু এরকম কোনো এনজাইম নাই। সো বিপাকীয় এনজাইম নাই, তাই এটার মধ্যে কোনো পুষ্টিক্রিয়াও হয় না। ঠিক আছে, সে কিন্তু খাদ্য গ্রহণও করে না। ভাইরাসের কিন্তু খাবার খাওয়া লাগে না। ওকে, আচ্ছা, যেহেতু পুষ্টিক্রিয়া নাই তাই আমি বলতে পারি না ভাইরাসের কিন্তু দৈহিক কোনো বৃদ্ধিও নাই। দৈহিক বৃদ্ধিও নাই। ওকে, একটু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার তুমি আরো বৈশিষ্ট্যের দিকে আসো। আরো কিন্তু অনেক বৈশিষ্ট্য লেখা যায়, দেখবা যে তোমাদের বইয়ের মতো প্রচুর প্রচুর বৈশিষ্ট্য লেখা। আচ্ছা, এবার হচ্ছে ভাইরাসকে আমরা ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ফিল্টার করতে পারি না। ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ফিল্টারযোগ্য নয়। ওকে, আমরা যেটা দেখছিলাম যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে কিন্তু আমরা কি করতে পারতাম, ব্যাকটেরিয়াকে আটকাইতে পারতাম, মানে কোষকে আটকাইতে পারতাম। ভাইরাস যেহেতু কোষ না, সো সেটাকে আমরা কি করতে পারতেছি না, ব্যাকটেরিয়ার মধ্যে আটকাইতে পারতেছি না, তাই না? ভাইরাস তো কোষের থেকে অনেক ছোট, এই জন্য সেটা কি করতে পারে না, ব্যাকটেরিয়ার মধ্যে আটকাইতে পারে না। ব্যাকটেরিয়া হচ্ছে ফাঁক গুলো চলে যায়। হ্যাঁ, মানে ফিল্টার পেপারে ফাঁক গুলো চলে যায়। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা, তো আমরা ফিল্টার করতে পারি না, বাট এটাই কিন্তু আমরা কেলাসিত করতে পারি। হ্যাঁ, কেলাসিত করতে পারি। তারপর এটাকে আমরা কিন্তু কি করতে পারি বলতো, ডিফিউজ করতে পারি, মানে ব্যাপন করতে পারি। হ্যাঁ, জড় পদার্থের ব্যাপন কিন্তু কার হয়, ওই যে কঠিন তরল আর গ্যাসীয় পদার্থের ব্যাপন হয় না, সেরকম ভাবে ব্যাপন হইতে পারে। এটাকে আমাদের জড় পদার্থের মতো তলানীকরণ করা যায়। তলানীকরণ করা যায়। তারপর এটা দিয়ে হচ্ছে আমরা সাসপেনশন তৈরি করতে পারি। রাইট, সাসপেনশন কি, তোমরা হয়তো অনেক ওষুধ খাওয়ার সময় দেখছো ওষুধের গায়ে লেখা থাকে খাওয়ার পূর্বে ঝাঁকিয়ে নিন। ওই ওষুধগুলো হচ্ছে মেইনলি এক এক ধরনের সাসপেনশন, ওটার মধ্যে কঠিন পদার্থগুলো নিচের দিকে জমা হয়ে যায়। সো ভাইরাসও কিন্তু সেরকম ভাবে আমরা কি করতে পারি, সাসপেনশন আকারে আলাদা করতে পারি। হ্যাঁ, সাসপেনশন তৈরি করা যায়। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আরেকটা বৈশিষ্ট্য তুমি যদি চাও পড়তে পারো, এটা হচ্ছে বাহ্যিক কোনো উদ্দীপনায় সাড়া প্রদান করে না। হ্যাঁ, সেটা তুমি চাইলে নাও লিখতে পারো, সমস্যা নেই, আমি এখানে লিখে দিই, আমাদের বই এখানে লেখা আছে। উদ্দীপনায় সাড়া দেয় না। একটা জীবিত কোষ তো উদ্দীপনায় সাড়া দিবে, তাই না? এটা কিন্তু সেরকম উদ্দীপনায় সাড়া প্রদান করে না। যাই হোক, সমস্যা নাই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জড়রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে মেইন কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, এইবার আসো ভাই, আমি যদি জীবীয় বৈশিষ্ট্যগুলো দেখতে চাই, জীবের মতো তার কি কি বৈশিষ্ট্য আছে, জীবীয় বৈশিষ্ট্য দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমরা কি পাবো, প্রথমে দেখতে পারবো ভাইরাস হচ্ছে পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সে হচ্ছে অন্য কোনো কোষের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না, বাধ্যতামূলক পরজীবী। বাট সে যদি অন্য কোনো কোষ পায়, তাহলে হচ্ছে ঠিক কোষের মতো করে সে বিভাজন হওয়া শুরু করে, কোষ বিভাজনের মতো করে সে হচ্ছে বিভাজন হওয়া শুরু করে। সো পোষকের অভ্যন্তরে সে কি করতে পারে বলতো, অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে, মাল্টিপ্লিকেশন করতে পারে। হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, একটা কোষ যেভাবে হচ্ছে বিভাজিত হয়ে মাল্টিপল কোষ তৈরি করাটা, সে একই রকম ভাবে সংখ্যা বৃদ্ধি করে মাল্টিপল ভাইরাস তৈরি করতে পারে। আচ্ছা, সো তার তৈরি হওয়া নতুন ভাইরাসটা কি হয়, মাতৃভাইরাসের মতোই হয়, দেখতেও মাতৃভাইরাসের মতোই হয়, সাইজও মাতৃভাইরাসের মতো হয়, তাই না? আর হচ্ছে বৈশিষ্ট্যগুলো মাতৃভাইরাসের মতো হয়। ওকে, তো এটা কার সাথে মিলে গেছে বলতো, ওই যে আমরা পড়ছিলাম না মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু কি হয়, নতুন যে অপত্য কোষগুলো তৈরি হয় সেটা কিন্তু অনুরূপ মাতৃকোষের মতো। ঠিক আছে, তার মানে এখানে নতুন যে ভাইরাসগুলো তৈরি হয়,
সেগুলো হচ্ছে মাতৃভাইরাসের অনুরূপ হয়, একদম আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মতো। হ্যাঁ, মাতৃভাইরাসের অনুরূপ হয়। ওকে, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, তারপর আসো, এদের মধ্যে কি থাকে? জেনেটিক বস্তু থাকে। জেনেটিক বস্তু মানে কি, ওই যে হয় ডিএনএ থাকে, হ্যাঁ, আর চিন্তা করে দেখো যেসব কোষ হচ্ছে আদি কোষ, আদি কোষের মধ্যে সাধারণত ডিএনএ অত বেশি পাওয়া যায় না, মেইনলি পাওয়া যায় হচ্ছে আরএনএ। তো ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, বাট কোনো না কোনো একটা থাকবে। যেহেতু আমাদের সজীব কোষের মধ্যে ডিএনএ অথবা ডিএনএ আরএনএ পাওয়া যায়, ওদের মধ্যেও পাওয়া যাচ্ছে, সো এই জন্য এটা একটা জীবীয় বৈশিষ্ট্য। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই আমি একটু আগে দেখলাম এটা কোথায় আমরা পড়তেছিলাম, নিউক্লিক অ্যাসিড এখানে পড়তেছিলাম, তাই না? তাহলে আমরা ডিএনএ আরএনএ কে একবার জড় রাসায়নিক বৈশিষ্ট্য বলতেছি, একবার জীবীয় বৈশিষ্ট্য বলতেছি, আমাদের কথা তো কোনো ঠিক নাই। আসলে খেয়াল করে দেখো, এই জেনেটিক বস্তুগুলো শুধুমাত্র যখন সে পোষকের অভ্যন্তরে যায় তখন ক্রিয়া করে, এর বাইরে কিন্তু এই ডিএনএ আরএনএ কিন্তু জেনেটিক বস্তুর মতো ক্রিয়া করে না, তারা হচ্ছে একদম রাসায়নিক বস্তুর মতোই থাকে, বুঝছো, জড় বস্তুর মতোই থাকে। আচ্ছা, এরপরে বৈশিষ্ট্য যদি আমি দেখার চেষ্টা করি, এখানে আমরা মেনলি পড়বো হচ্ছে পরিব্যক্তি। পরিব্যক্তিকে আমরা কি বলতে পারি? মিউটেশন। এখন মিউটেশন মানে কি জানো? মিউটেশন মানে হচ্ছে জিন এডিটিং, বুঝতে পারছো? জিন কি আমরা কিন্তু অলরেডি জানি, তাই না? ডিএনএ একটা নির্দিষ্ট অংশ যারা হচ্ছে একটা নির্দিষ্ট পলিপেপটাইড চেইন তৈরি করতে পারে। কেন সেই অংশটা নির্দিষ্ট? কারণ তার মধ্যে যে নিউক্লিওটাইড গুলো থাকে, সেই নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন বেস গুলো যেভাবে সাজানো আছে, সেইটার হচ্ছে ক্রোমটা মেনলি জিনটাকে নির্দেশ করে, রাইট? এক একটা জিনের মধ্যে এই বিন্যাসটা এক এক রকমের হয়, হ্যাঁ, এরকম বিষয়টা। তাহলে চিন্তা করে দেখো, ধরো আমি ওই জিন সংখ্যার মধ্যে কোনো হ্রাস বৃদ্ধি করে ফেলছি, কোনো জিন আমি কেটে বাদ দিয়ে দিছি, কোনো জিন আমি নতুন অ্যাড করছি, কোনো জিনকে আমি মাল্টিপ্লাই করে দিছি, কোনো সিকোয়েন্সকে আমি মাল্টিপ্লাই করে দিছি, তাই না? কোনো সিকোয়েন্সকে আমি নষ্ট করে ফেলছি। এই ধরনের কাজগুলোকে আমরা কি বলতেছি? পরিব্যক্তি বা মিউটেশন। আচ্ছা, এরপর আর কি বলতে পারি আমরা? জিনগত পুনর্বিন্যাস। জিনগত পুনর্বিন্যাস, এটাকে আমরা বলতে পারি জেনেটিক রিকম্বিনেশন। মানে এখানে কি হবে? এখানে মিলি জাস্ট আমার যে জিনগুলো আছে, সেই জিনগুলো জাস্ট কি হবে? ওলট পালট হবে, তাই না? এদিক সেদিক হবে, হ্রাস বৃদ্ধি কিন্তু হবে না। এখানে হ্রাস বৃদ্ধি হয়, এখানে কিন্তু হ্রাস বৃদ্ধি হয় না, জাস্ট ওলট পালট হয়। তো এই দুটা ঘটনার সামারি কি জানো? এই দুটা ঘটনার সামারি হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণ বা ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনের ফলে কিন্তু আলটিমেটলি আমাদের কি হয়? নতুন প্রজাতির উদ্ভব হয়। ওকে, বুঝতে পারছি? তাহলে মিউটেশন প্লাস জেনেটিক কম্বিনেশন ইকুয়াল টু ভ্যারিয়েশন, ঠিক আছে? এই ঘটনাগুলোর মাধ্যমে কি হয়ে যায়? একটা ভাইরাস আস্তে আস্তে নতুন প্রজাতির, নতুন প্রজন্মের ভাইরাস তৈরি করে ফেলে, না? নতুন প্রজাতির ভাইরাসে কনভার্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, আর কি বৈশিষ্ট্য তুমি পড়তে পারো? এখান থেকে আর তেমন কোনো বৈশিষ্ট্য নাই ভাই, এখান থেকে আরেকটা পড়তে পারো, এদের হচ্ছে অভিযোজন ক্ষমতা অনেক বেশি। অভিযোজন ক্ষমতা অনেক বেশি। ওকে, মানে ধরো এরা অনেক অনেক উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়িয়ে নিতে পারে, অনেক নিম্ন তাপমাত্রায় খাপ খাওয়িয়ে নিতে পারে, এরকম বিষয়টা। এটাও কিন্তু একটা জীবীয় বৈশিষ্ট্য, রাইট? আর কি আছে? আর তেমন কিছু নাই। আরেকটা পয়েন্ট পড়তে পারো, বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী মানে একটা পরজীবী যেরকম ভাবে আসলে জীবন ধারণ করে না, ওরা ঠিক সেরকম ভাবে জীবন ধারণ করার চেষ্টা করে। ওই যে কৃমির মতো চিন্তা করো, বডির ভেতরে থাকলে সে বেঁচে আছে, বডির বাইরে করলেই সে মারা গেছে। ভাইরাস এটা সেরকমই, বডির ভেতরে আনলে বেঁচে আছে, বডির বাইরে থাকলে হচ্ছে জড় পদার্থের মতো, আবার ভেতরে আনলে সে বেঁচে আছে বলে মনে হবে, রাইট? সো এই জন্য এই বৈশিষ্ট্যটাকেও আমরা কিন্তু জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করছি। সো আমার মনে হয় যে এই কয়েকটা পয়েন্ট পড়লে আমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের আজকের টপিকগুলো এই পর্যন্ত ছিল। এরপর আমি তোমাদের জন্য অ্যাডমিশনে বেশ কিছু প্রশ্ন নিয়ে আসছি, তাই না? সো দেখো ভাইয়া, অ্যাডমিশন নিয়ে কিন্তু আমাদের কি করতে হবে? ইন্টারমিডিয়েট লাইফ থেকে একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাদের বোর্ড প্রশ্নগুলো আগে না দেখায় অ্যাডমিশনে কিছু প্রশ্ন আগে দেখানোর চেষ্টা করতেছি। তো খুব যে কঠিন হবে প্রশ্নগুলো এরকম না, আমরা যা পড়ছি সেখান থেকেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো, প্রথমে কি বলা হয়েছে যে ভাইরাসের গঠনে কোন জোড়াটি সঠিক, তাই না? অর্থাৎ আমি কি কি পাবো? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ এটা তো অবশ্যই পাওয়া যাচ্ছে, তাহলে এটাই উত্তর,
তাই না? বাকিগুলো তো আমার দেখার দরকার নেই, শর্করা পাওয়া যায় না, অ্যামিনো অ্যাসিড তো পাওয়া যায় না, মেনলি প্রোটিন পাওয়া যায়, তাই না? প্রোটিন পাওয়া যায়, রাইট? আচ্ছা, গেল। পরে কি ভাইরাসের জন্য কোনটি সঠিক, নিম্নে কোনটি সঠিক? আচ্ছা দেখি, পোষকের বাহিরে হচ্ছে নিষ্ক্রিয়, কথা ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই কথা ঠিক আছে। অভ্যন্তরে সে হচ্ছে জীবীয়, বাইরে গেলে নিষ্ক্রিয়। আচ্ছা, প্রকরণ সৃষ্টি করতে পারে না, কথা তো ভুল। হ্যাঁ, তারপর দেখো আবাসস্থল মৃত কোষ না জীবিত কোষের মধ্যে থাকবে। বিপাকীয় ক্রিয়া সংগৃহীত হবে না, বিপাকীয় এনজাইম নেই, সো বিপাকীয় ক্রিয়াও কিন্তু সংগৃহীত হয় না। নিম্নের কোন তথ্যটি ভাইরাসের জন্য সঠিক নয়, তাই না? মিথ্যা কোনটা দেখি। আচ্ছা, ভাইরাসের নিউক্লিয়াস অনুপস্থিত, এই কথা কিন্তু সঠিক আছে, তাই না? আমাকে বলছো ভুল কোনটা। প্রিয়ন শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করতে পারে। প্রিয়ন্স নিয়ে তো আমরা এখন পড়ি নাই, সামনে পড়বো। আচ্ছা ঠিক আছে, তো ধরো হচ্ছে আমরা এটা জানি না। হ্যাঁ, সামনে পড়লে কিন্তু এটা আমরা জেনে যাব, সমস্যা নাই। ধরো আমরা এটা জানি না। আচ্ছা, ভাইরাস সজীব কোষ ছাড়া বাঁচতে পারে না, কথা ঠিক আছে। ভুলটা জানতে চাইছে। ভাইরাসের বিপাকীয় এনজাইম আছে, এটা তো ভুল কথা। তাহলে এইটাই আমাদের উত্তর। নিশ্চয়ই এটাও কিন্তু আমাদের সঠিক ছিল। ওকে, দেখি ভাইরাসের গঠনের বেলায় কোনটি সঠিক নয়, এই নয়টা একটু ভালো মতো দেখবা। ভাইরাস হচ্ছে অকোষীয় রোগ জীবাণু, এটা ঠিক আছে, বাট আমাদের ভুলটা বের করতে হবে। প্রতিটি ভাইরাসের কেন্দ্রে অবস্থান করেছে নিউক্লিক অ্যাসিড, এইটাও কিন্তু ঠিক আছে। আমরা দেখবো সামনে প্রোটিনটা থাকে হচ্ছে বাহিরে, যেটাকে আমরা প্রোটিনের আবরণ বলি, না ফাইব্রিল বলি। আর নিউক্লিক অ্যাসিডটা থাকে হচ্ছে ভেতরে, যেটাকে আমরা কেন্দ্রীয় বস্তু বলি। সামনে আমরা দেখবো যখন গঠন পড়বো, তাহলে এই কথাটা ঠিক আছে। বাইরে থাকে হচ্ছে ক্যাপসিড বা প্রোটিনের আবরণী, এটাও ঠিক আছে। একই সাথে থাকে ডিএনএ আরএনএ, না এই কথাটা কিন্তু ভুল। হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুটো একসাথে থাকতে পারবে না। আচ্ছা, কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয় দেখি। ভাইরাস কোনো নির্দিষ্ট কোষ নাই, এটা কিন্তু বৈশিষ্ট্য ঠিক আছে, বাট আমাদের ভুলটা খুঁজতে হবে। অতি আণুবীক্ষণিক, এটাও ঠিক আছে। ইহাতে প্রোটোপ্লাজম আছে, কোনো প্রোটোপ্লাজম কিন্তু নাই, কারণ এটা তো কোষ না, রাইট? তাহলে এটাই আমাদের উত্তর। পরেরটা দেখি, কেবলমাত্র সজীব কোষে বংশবৃদ্ধি করতে পারে, ঠিক আছে কথা। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। তাহলে দেখছো আমাদের পড়ার মধ্যে, আমাদের বইয়ের মধ্যে থেকে কিন্তু প্রশ্নগুলো আসতেছে। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের টপিক। ইনশাআল্লাহ আমরা সামনে হচ্ছে পরবর্তী টপিকগুলো দেখার চেষ্টা করব। তার আগে আমি তোমাদের একটু জানাই নেই যে এই যে আমি টপিকগুলো তোমাদের বলতেছি, এই টপিকগুলো কিন্তু আমি নোট আকারেও তৈরি করার চেষ্টা করতেছি। ওকে, দেখো এই যে আমার তৈরি করা নোটটা এখানে দেওয়া আছে। নোটে কিন্তু আমাদের নতুন কিছু নাই, বুঝছো? বইয়ে যা আছে সেই পড়াগুলো আমি তোমাদের একটু সাজায় দেওয়ার চেষ্টা করতেছি। নোটটা এখনো কমপ্লিট হয় নাই। হ্যাঁ, আমি হচ্ছে ধীরে সুস্থে কমপ্লিট করব। ওকে, সো কমপ্লিট করলেই হয়তো তোমরা পরবর্তীতে নোটিস পেয়ে যাবা কিভাবে তোমাকে নোটটা অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, দেখো যে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি এখানে সাজায় দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের বই একটা মজার জিনিস কি করছে জানো? মজার জিনিস করছে হচ্ছে এই ঘটনাগুলোকে সাল ওয়াইজ সাজায় দিচ্ছে, যাতে আমরা জিনিসটাকে ট্র্যাক করতে পারি যে কোনটার পর কোন ঘটনা হয়েছে। দেখো, শুরু হয়েছে 1796 সালে, তারপর দেখো 1886, 1892, 1898, তার মানে ঘটনাগুলো হচ্ছে সিরিয়াল বাই তোমাকে দিচ্ছে, তাই না? যাতে তোমরা ধরতে পারো, সমস্যা নাই। তারপরে যে আয়তন, হ্যাঁ, এই যেগুলো এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি। এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। দেখো, যেসব জায়গা হচ্ছে একটু ইম্পর্টেন্ট সেগুলো আমি হচ্ছে লাল কালি করে দিছি। যেসব জায়গাগুলো থেকে বিগত বছর প্রশ্ন আসছে, ভাষার মতো ইম্পর্টেন্ট জায়গা, তাদেরকে আমরা বোল্ড করে দিছি। আচ্ছা, তাহলে দেখো এরপরে হচ্ছে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করব। ঠিক আছে, তো ততদিন সবাই ভালো থাকো। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবা। আসসালামু আলাইকুম।